আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য তার নামটি যখন উচ্চারণ করা হলো তখন বাংলার আকাশে বাতাসে মনে হয় সুখের বন্যা বয়ে গেল। যাদেরকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী যে রাজনৈতিক দলগুলো এবং তাদের নেতা কর্মী সমর্থক ব্যতীত সবাই মনে হয় আনন্দের জোয়ারে ভাসতেছে। তিনি একজন মহামানব, বিশ্বমানের নেতা, তার মতো মানুষ হয় না। তিনি অর্থনীতিবিদ, তিনি শান্তিতে নোবেল জয়ী। তিনি যদি বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতার আসনে আসীন হন তাহলে দেশে শান্তিতে ভরে যাবে, অর্থনীতি একেবারে দুর্বার গতিতে এগিয়ে যাবে, বাংলাদেশের মানুষের জীবনযাত্রা হবে সহজ, উন্নত এবং মানুষের অর্থনৈতিক জীবনযাত্রা অনেক উন্নত পর্যায়ে চলে যাবে। ইউরোপ আমেরিকার মতো রাষ্ট্রটা হবে। তিনি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করলেন, শপথ বাক্য পাঠ করলেন, বিদেশের মাটিতে দাঁড়িয়ে তিনি বললেন মেটিকুলাস ডিজাইন। ধীরে ধীরে মানুষের সন্দেহটা প্রবল হতে লাগলো। বিস্তারিত বলার কিছু নাই। তার শাসনামলের দীর্ঘ 18 মাস বাংলাদেশে এমন কোনো হীন কাজ নাই যেটা ঘটে নাই। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি থেকে শুরু করে রাষ্ট্র সম্পত্তি নষ্ট, এমনকি তিনি যে আন্দোলনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় আসছিলেন সেই আন্দোলনের আইনশৃঙ্খলা বাহিনীদেরকে প্রাণ কেড়ে নেওয়া, পুলিশ ফাঁড়িতে আক্রমণ, রাষ্ট্র সম্পদ বিনষ্ট যারা করছে সবাইকে তিনি দায় মুক্তি দিয়ে দিচ্ছেন। এবং মূলত এই ভিডিওতে আলোচনা করব আওয়ামী লীগ বিহীন নির্বাচন তো এমনই হওয়ার কথা ছিল, তাই না? দেখেন, এই যে সামনের মানে অতীতের প্রথম দিকের কিছু কথা আপনাদেরকে বললাম, কথা বললে একদম প্রথম থেকে আজ পর্যন্ত যা যা ঘটছে তার আমলে সকল কিছু টু দ্য পয়েন্টে আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো, কিন্তু সেই অতীত থেকে না আসাই ভালো। সময়টা ছোট্টর মধ্যে নিয়ে আসি। তার এই 18-19 মাসের শাসনামল শেষে তিনি চিন্তা করছিলেন যে শেখ হাসিনার মতোই তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকবেন। নির্বাচন নিয়ে যখনই তাকে প্রশ্ন করা হতো যদি কিন্তু, যদি এটা হয় কিন্তু, এরকম সেরকম নানানভাবে তিনি নির্বাচনের বিষয়টাকে এড়িয়ে চলার চেষ্টা করছেন। কিন্তু যখন দেখলেন যে না, নির্বাচন তাকে দিতেই হবে, তার পক্ষে রাষ্ট্র পরিচালনা করার কোনোভাবেই সম্ভব হচ্ছে না, আওয়ামী লীগ তথা শেখ হাসিনার বিরোধিতা করে তিনি শেখ হাসিনার কাতারে দাঁড়াতে চাইছিলেন। শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি যখন বললেন যে পদ্মা সেতু নির্মাণ করব, তিনি তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে বাধা দেওয়ার চেষ্টা করলেন যেন তিনি পদ্মা সেতু নির্মাণ করতে না পারেন। বিশ্বব্যাংক থেকে শুরু করে সকল জায়গায় তার দানবীয় থাবা পড়ল যে তাদেরকে সহযোগিতা করা যাবে না, ঋণ দেওয়া যাবে না। পরিশেষে সভানেত্রী বললেন যে আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করব। পদ্মা সেতু হলো। সেই পদ্মা সেতুর নানান গুজব, পিলারের মধ্যে নাকি মানুষকে দেওয়া হচ্ছে, এরকম অনেক গুজব ছড়ানো হলো। পরিশেষে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ বলতে পারেন যে যারা পদ্মা সেতুর বিরোধিতা করছে তাদেরকে পদ্মা সেতুর চোবান্দে তোলা উচিত, যেন না মারা যায় সেরকমভাবে এইভাবে যখন বক্তব্য দিল, মানে শেখ হাসিনার শাসনামলে যেহেতু তার ম্যাট্রিকুলাস ডিজাইন ছিল তার ভাষ্যমতে 2018 সাল থেকে, সুতরাং আপনি যদি 18 সাল থেকেও ধরেন, এমনভাবে সূক্ষ্মভাবে বিভিন্ন মিথ্যাচার প্রপাগান্ডা ছড়ানো হয়েছিল যে মিথ্যাচারের এখন তার শাসনামলে এসে প্রমাণ হলো যে সত্যিকার অর্থে সেগুলো মিথ্যাচার ছিল। তার শাসনামল কেমন ছিল সেইটা বোঝানোর কিছু নাই, বাংলাদেশের মানুষ সবাই স্বচক্ষে দেখতে পেয়েছেন। কিন্তু আপনি যদি নির্বাচনের দিকে আসেন, তিনি বললেন যে একটা ঐতিহাসিক কালজয়ী বিশ্বসেরা সর্বশ্রেষ্ঠ বাংলাদেশের ইতিহাসে একটা নির্বাচন তিনি দেবেন। সে কথা শুনে যারা নির্বাচনমুখী ছিলেন, যারা ভাবছিলেন যে অন্তত নির্বাচন যেভাবেই হোক একটা গণতান্ত্রিক সরকার আসুক,
সেই সরকারের অধীনে রাষ্ট্র পরিচালনা হোক, সিন্দাবাদের দৈত্যের হাত থেকে তো আমরা রেহাই পাই। নির্বাচন হয়ে গেল। নির্বাচন 12 তারিখে যখন নির্বাচনের ডেট পড়ল, তখন সবাই খুশি। নির্বাচনের সময় ঘনিয়ে আসলো। 11 তারিখ সন্ধ্যা থেকে নির্বাচনের ব্যালট পেপারে সিল মারা শুরু হলো। ভোট গ্রহণ শুরুর আগে 14% ভোট কাস্ট হয়ে গেল। 21% জাল ভোট পড়ল। অনেকে তরুণ যারা ভোট দিতে পারে নাই, এখন পর্যন্ত যারা ভোট দিতে পারে নাই, ভোট কেন্দ্রে গেছেন, তাদেরকে বলা হয়েছে আপনার ভোট হয়ে গেছে। কেন্দ্রে মোট ভোটারের সংখ্যার চেয়ে ভোট কাস্টিংয়ের সংখ্যা অনেক বেশি। গণভোটের সংখ্যাটা তারা এমনভাবে প্রকাশ করলো যার সংখ্যা দাঁড়ায় কাস্টিংয়ের 244%। এই যে নির্বাচনটা হলো, সবারই আশা ছিল অন্তত সুষ্ঠু হবে। আইনশৃঙ্খলা বাহিনী যথার্থভাবে তাদের সক্ষমতা প্রকাশ করছেন, কিন্তু ইউনূসগণ এখন তাদেরকে যারা নিয়োগ করছিলেন তারাই বলতেছেন যে এইটা একটা সমঝোতার নির্বাচন হয়েছে। আওয়ামী লীগবিহীন নির্বাচনে যারা অত্যন্ত খুশি হয়েছিল, অত্যন্ত খুশি, যারা খুব কষ্ট করে, যাদের রাজনৈতিক দলের 1-2টা আসন নিয়ে আসা অনেক কষ্ট হয়ে যায়, তারা বেজায় খুশি হয়েছিলেন যে আওয়ামী লীগ নাই, যেহেতু এত বড় একটা শক্তি মাঠে নাই, প্রতীক নাই, তাহলে তাদের ভোটারদের আকৃষ্ট করে তারা নির্বাচিত হবেন। কিন্তু দুঃখজনক হলো যে মেটিকুলাস ডিজাইনের নির্বাচনে দলের প্রধান সহ অনেক রাজনৈতিক দল একটা আসনও পায়নি। এখন ধোঁকা খেয়ে বাঁকা হয়ে অনেকেই কান্নাকাটির সুরে বক্তব্য দিচ্ছেন। আওয়ামী লীগবিহীন নির্বাচন যেরকম আশা করেছিলেন সেরকম কি হয়েছে? আমি তো মনে করি আওয়ামী লীগবিহীন নির্বাচন এরকমই হওয়ার কথা ছিল। প্রথমে আওয়ামী লীগ ঘোষণা দিলেন যে আমরা নির্বাচনকে জলে ফেলে দেব। তারপরে তারা একটু কৌশল অবলম্বন করলেন, রাজনৈতিক কৌশল। বললেন যে না, নির্বাচন তারা আওয়ামী লীগবিহীন করতে চাচ্ছে, করুক, আমরা জলে ফেলে দেব না, বাধা দেব না, আমরা শুধু ভোট কেন্দ্রে যাব না, আমরা বুঝিয়ে দেব, দেখিয়ে দেব যে নো ভোট নো ভোট, ব্যালটে নৌকা নাই, আমরা ভোট কেন্দ্রে যাব না, ভোটারবিহীন ভোট হবে, করুক। এই ভোট ইউনূস সরকার কোথায় গ্রহণযোগ্যতা নিয়ে এসে দেয় আমরা দেখব। আওয়ামী লীগ যখন এই বয়ান দিলেন এবং তারা যখন এই ক্যাম্পেইন শুরু করলেন, 12 তারিখ আসলো, ভোট কেন্দ্র ভোটার শূন্য। বাংলাদেশের ইতিহাসে প্রথম মসজিদের মাইক, হ্যান্ড মাইক ব্যবহার করে মাইকিং করা হয়েছে যে আপনারা ভোট কেন্দ্রে আসুন, কিন্তু ভোটাররা ভোট কেন্দ্রে আসেন নাই। তারপরও তিনি 40% এবং 60% ভোট দেখাইছেন। অনেক খুশি, বেজায় খুশি। সমালোচক থেকে শুরু করে বিশ্লেষক, এত সুন্দর নির্বাচন বাংলাদেশের ইতিহাসে তিনি সর্বশেষ ভালো কাজটা করে গেলেন। কিন্তু যখন টিআইবির রিপোর্ট সামনে আসলো, যখন বিজনেস স্ট্যান্ডার্ডের সেই প্রতিবেদন সামনে আসলো, তখন সকল কিছু গণেশ উল্টে যাওয়ার মতো পরিস্থিতি হলো। আজকে আমি যে মুহূর্তটাই এই কথাগুলো আপনাদেরকে বললাম, আজকে ফেব্রুয়ারি মাসের 17 তারিখ, রোজ মঙ্গলবার। আজকে হয়তোবা বিকেলের মধ্যেই সিন্দাবাদের দৈত্য ক্ষমতা হস্তান্তর করবেন। দেখেন আজকে বিকাল অথবা আগামীকাল থেকে মিডিয়াতে এই সিন্দাবাদের দৈত্যদের অপকর্ম কিভাবে প্রকাশিত হয়, যদি সঠিকভাবে ক্ষমতা হস্তান্তর হয়। আর যদি তারাও ক্ষমতায় থেকে যায়, তাহলে তাদের অপকর্মের বিষয়গুলো হয়তো বা সামনে আসবে না। কিন্তু অভিযোগ কিন্তু অনেক আছে, কিন্তু পরিশেষে যে কাজটা করলেন সেটা প্রকৃতপক্ষে অশ্বডিম্বতে রূপান্তরিত হয়েছে। গত 18-19 মাসের তাদের অপকর্ম, রাষ্ট্রদ্রোহিতা, স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধিতা, বঙ্গবন্ধু বিরোধিতা, রিসেট বাটন পুশ, আইনশৃঙ্খলা, কবরের লাশ, ম্যানহোলের ঢাকনা, সকল কিছুই যখন অনিরাপত্তায় ভুগছিল, পরিশেষে একটা নির্বাচন, সেই নির্বাচনটাও একেবারে ইতিহাসের সেরা জঘন্য একটা নির্বাচন বলে পরিচিত পাচ্ছে। কারণ যে নির্বাচনে 244% ভোট কাস্টিং হয়, যে নির্বাচনে আগের দিন সন্ধ্যা থেকে
সিল মারা শুরু হয়। ভোট শুরু হওয়ার আগে যে নির্বাচনে 14% ভোট কাস্ট হয়ে যায়, 21% জাল ভোট পড়ে, 99.1% প্রার্থী যখন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে, সেই নির্বাচনকে অবশ্যই আপনাকে বলতে হবে ডক্টর ইউনূসের ঐতিহাসিক বিশ্বসেরা জঘন্য নির্বাচন। তবে আমি পরিশেষে এই কথাই বলবো, আওয়ামী লীগবিহীন নির্বাচন এরকমই তো হওয়ার কথা ছিল। একটা শক্তি যখন নাই, এই যে ক্ষমতার ভারসাম্যহীনতা, সেইটাকে অপশক্তি কাজে লাগিয়েছে। যাদের এত এত আসন পাওয়ার কথা ছিল না, তারা এখন, যাদের 5 থেকে 10টি আসন পাওয়ার কথা ছিল, তারা প্রায় শতাধিক আসন নিয়ে বসে আছে। যারা, যে রাজনৈতিক দলটা সব সময়ের জন্য তৃতীয় অবস্থানে থাকে, সেই রাজনৈতিক দলটাকে একটা আসনও দেওয়া হয়নি। যে রাজনৈতিক দলটার একজন বীর মুক্তিযোদ্ধা প্রধান, সেই রাজনৈতিক দলটার প্রধান নেতা ফেল করেছেন। তিনি এখন বলতেছেন আমরা প্রতারিত হয়েছি, আমরা অবৈধ অর্থের কাছে আমাদের জনগণ হেরে গেছে। প্রিয় দর্শক, এই বিষয়ে কথা বললে আরও অনেক কথাই বলা যাবে, আমি কথা বাড়াতে চাচ্ছি না। পরিশেষে আবারও সেই কথা বলবো, শেখ হাসিনার সাথে পাঙ্গা নিতে আসা সিন্দাবাদের দৈত্য, আফসোস, দুর্ভাগ্য। তিনি জাতির কাছে মহান একজন ব্যক্তি হিসেবে আসছিলেন ক্ষমতায়, হয়তোবা আজকে তিনি চলে যাবেন। তিনি যে মহা খলনায়ক হিসাবে বিদায় নিতে যাচ্ছেন, এইটা এখন ওপেন সিক্রেট না, এটা এখন বাস্তবতা। আর নির্বাচন, আওয়ামী লীগবিহীন নির্বাচন তো এরকমই হওয়ার কথা ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।